গভীর বনের মধ্যে বিশাল এক অট্টালিকা। এক ব্যক্তিকে দেখা যায় বিদ্যুতের লাইন ঠিক করছে, কিন্তু হঠাৎ কোথা থেকে যেন একটা ঈগল এসে তাকে ধাক্কা দিলে তার হাতের তারটা মাটিতে পড়ে যায়। লোকটি তা ঠিক করার জন্য নামতে গিয়ে দেখে ঘড়িতে 5টা বাজতে আর 10 মিনিট বাকি। লোকটি তা ঠিক না করেই দৌড়ে গেটের কাছে গিয়ে কিছু খুঁজতে থাকে। তারের এই বিষয়টি কিন্তু অবশ্যই মনে রাখবেন। সেই ঈগলটি বাংলোর মধ্যে গেলে দেখা যায় বাসার এই অংশে বিশাল বড় একটা ল্যাব, আশেপাশে বড় বড় তার এবং যন্ত্রপাতিতে ভরা। ল্যাবের ভেতরে অদ্ভুত একটা হেলমেট আর চশমা পরা এই যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তার নাম শ্রীরাম। সে একজন নামকরা বিজ্ঞানী। সে একটি অদ্ভুত ঘড়ি বানানোর চেষ্টা করছে। ঘড়িটির 99% কাজ হয়ে গেছে, আর মাত্র 1% কাজ বাকি। সেটা হয়ে গেলেই ঘড়িটি দিয়ে বিশেষ একটা কাজ করা যাবে। শ্রীরাম তার আবিষ্কার হাতে নিয়ে ভিডিও রেকর্ডারে বলছিল, এতদিন আমি যা যা করেছি সেটা ছিল এই ঘড়ির প্রথম লেভেল, কিন্তু এবার যা করব তা এই ঘড়ির দ্বিতীয় লেভেল, আর সেটা হলো ঘড়ির লিমিট সেট করা। এটাই সবচেয়ে কঠিন ধাপ। হঠাৎ পেছনে কিছু পড়ার শব্দ হলে সে পেছনে ফিরতেই দেখে তার স্ত্রী প্রিয়া তাদের ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। ভুলবশত প্রিয়ার ধাক্কাতেই একটি কেমিক্যাল মেঝেতে পড়ে গেছে। কেমিক্যালটা মেঝেতে পড়ার সাথে সাথে মেঝে পুড়তে থাকে। প্রিয়া শ্রীরামকে বলে এক্সপেরিমেন্টটা বন্ধ করতে, কারণ সে এটা নিয়ে খুব ভয় আছে। শ্রীরাম তাকে আশ্বাস দেয় ভয়ের কিছু নেই। তাদের এই কথোপকথনের মাঝে শ্রীরামের অজান্তেই সেই ঈগলের একটা পালক কেমিক্যালে পড়ে কেমিক্যালটা লাল থেকে সবুজ রং ধারণ করে। শ্রীরামের কথায় আশ্বস্ত হয়ে প্রিয়া শ্রীরামের গালে একটা চুমু দিয়ে বলে হ্যাপি বার্থডে। প্রিয়া তাদের ছেলেকে শ্রীরামের কাছে রেখে বাচ্চার খাবার বানাতে যায়। শ্রীরামের হাতে অনেক কাজ, তাই সে তাদের ছেলেকে একটা গোপন কক্ষে একটি বেবি ট্রলিতে রেখে প্রিয়ার গান চালিয়ে দেয়। এই বেবি ট্রলিটা শ্রীরাম তার ছেলের জন্যই বানিয়েছে। ছেলেকে রেখে গোপন রুমের দরজা বন্ধ করে শ্রীরাম তার ল্যাবে ফিরে আসে। ল্যাবের স্যুট পরে বিশেষ একটা চাবি ব্যবহার করে ছোট একটা বাক্স খোলে। বাক্সটির উপরে লেখা 24 আর ড্রয়ারে একটা কাগজে লেখা প্রজেক্ট 24। সেই চাবি ব্যবহার করে বাক্সটা খুললে তার ভেতরে একটা ঘড়ি দেখা যায়। শ্রীরাম সেই ঘড়ির বাকি কাজটা করতে শুরু করে। এদিকে ট্রেনের ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা একটা কালো গাড়ি আর সাথে কিছু মোটরসাইকেল দেখা যায়। গাড়িতে থাকা এই লোকটি আসলে কে একটু পরেই জানতে পারবেন। শ্রীরাম তার ঘড়িটা নিয়ে কাজ করছিল। এক পর্যায়ে পাখির পালক পরা সেই কেমিক্যাল ঘড়ির উপরে দেয়। শ্রীরাম জানতো না কেমিক্যালটিতে পাখির পালক পরে কেমিক্যালটা বদলে গেছে। রেল ক্রসিংয়ে থাকা গাড়ি আর মোটরসাইকেলগুলো শ্রীরামের বাড়িতে আসে। বাড়ির সেই দারোয়ান গেট খুলে গাড়িতে থাকা রহস্যময় লোকটাকে বলে, সাহেব সকাল থেকেই কাজ শুরু করে দিয়েছে। এতক্ষণে হয়তো কাজ শেষ হয়ে গেছে। আপনার সাথে তো অনেক দিন থেকেই আমি কাজ করছি, অনেক তথ্য দিয়েছি, আমাকে কিছু দিবেন না? এই কথা বলতে না বলতেই গাড়িতে থাকা লোকটা বন্দুক বের করে দারোয়ানের মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। শ্রীরাম ঘড়িতে কেমিক্যালটি দেওয়ার সাথে সাথে আশেপাশের ডিভাইস থেকে বিদ্যুৎ সবুজ রং ধারণ করে ঘড়িটিতে গিয়ে পড়ে। বিদ্যুৎ আপনা আপনি বন্ধ হয়ে গেলে শ্রীরাম দেখে ঘড়িটি চালু হয়ে গেছে। শ্রীরাম খুশিতে চিৎকার করে বলে, প্রিয়া, আমার প্রজেক্ট সফল হয়েছে। হঠাৎই কিছু একটা পড়ার শব্দ হয়। প্রিয়ার কোনো সারা শব্দ না পেয়ে শ্রীরামের সন্দেহ হয়। সে তার ল্যাবের জানালা দিয়ে তাকিয়ে দেখে গেটের কাছে দারোয়ানের লাশ পড়ে আছে আর কয়েকটা গাড়ি বাড়ির সামনে পার্ক করা। শ্রীরাম বুঝতে পারে খুব খারাপ কিছু হয়েছে। শ্রীরাম দ্রুত ঘড়িটা বাক্সে ঢুকিয়ে রাখে। এরপর প্রজেক্টের সব তথ্য রাখা ডিস্ক নিয়ে ডায়েরিতে রেখে ডায়েরিটা গোপন রুমের বাইরে তাকে রাখে। এরপর ঘড়ির বাক্সটা গোপন রুমে নিয়ে যায়। শ্রীরাম নিচে এসে মেঝেতে রক্তের ছাপ দেখে প্রচুর ঘাবড়ে যায়। একটু সামনে গিয়ে দেখতে পায় প্রিয়া রক্তাক্ত অবস্থায় চেয়ারে বসে আছে। প্রিয়াকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। শ্রীরাম প্রিয়ার কাছে যাবার সময় এক লোক এসে তাকে আটকায়। এই যে লোকটি পিয়ানো বাজাচ্ছে তার নাম আত্রেয়া। আত্রেয়া আসলে শ্রীরামের যমজ ভাই। একই মায়ের পেটের ভাই হলেও দুজনের স্বভাব চরিত্র পুরোই বিপরীত। আত্রেয়া শ্রীরামের বানানো সেই ঘড়ি নিতে এসেছে। এই ঘড়ি ব্যবহার করে সে অমর হতে চায়, কিন্তু শ্রীরামও এত সহজে তার ঘড়ি দিবে না। আত্রেয়া শ্রীরামের মাথায় বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। আত্রেয়া এবং তার লোকজন সেই ঘড়ির জন্য শ্রীরামের বাড়ি আর ল্যাব তল্লাশি করতে শুরু করে। আত্রেয়া ঘড়ির বাক্সের চাবি পেয়ে সেটা নিয়ে গোপন রুমের দিকে এগিয়ে যায়। প্রিয়ার ডাকে শ্রীরামের জ্ঞান ফিরলে প্রিয়া জিজ্ঞেস করে তাদের বাচ্চা কোথায়।
শ্রীরাম খুব চিন্তিত হয়ে বলে তাদের ছেলেকে সেই গোপন রুমে রেখে এসেছে, আর ঘড়িও বাচ্চার ট্রলিতে। আত্রেয়া গোপন রুমের কাছে আসলে বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়, কিন্তু শব্দ কোথা থেকে আসছে খুঁজে পাওয়ার আগেই কান্না বন্ধ হয়ে যায়। সে বুঝতে পারে ঘড়িটা শ্রীরামের ছেলের কাছেই আছে। আত্রেয়া নিচে এসে শ্রীরামকে লাথি দিয়ে মেঝেতে ফেলে দিয়ে প্রিয়ার গলায় ওড়না পেঁচিয়ে ধরে, কিন্তু শ্রীরাম বলে ঘড়িটার কাজ এখনো বাকি আছে, আমাকে একটু সময় দাও। আত্রেয়া জানে শ্রীরাম মিথ্যা বলছে, তার ঘড়ির কাজ শেষ, কারণ সে শ্রীরামকে খুশিতে চিৎকার করতে শুনেছিল। তাই সে প্রিয়ার শ্বাস রোধ করে শ্রীরামের চোখের সামনেই প্রিয়াকে নির্মমভাবে মেরে ফেলে। প্রিয়ার ধাক্কায় পড়ে যাওয়া সেই কেমিক্যালের কারণে ফ্লোর পুরো ছিদ্র হয়ে যায়, আর সেই কেমিক্যাল গ্যাসের সিলিন্ডারের পাইপের উপর পড়ায় গ্যাস লিক হয়ে কেমিক্যালের সংস্পর্শে আসার সাথে সাথে বিশাল বড় একটা ব্লাস্ট হয়, ফলে সবাই ছিটকে পড়ে। শ্রীরামকে যে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছিল তাও ভেঙে যায়। শ্রীরাম মুক্ত হয়ে প্রিয়াকে শেষবারের মতো একবার দেখে, আর এক মুহূর্ত দেরি না করে গোপন রুমে যায়। আত্রেয়াও তার পিছু পিছু যায়। আত্রেয়া দরজা খোলার সাথে সাথে শ্রীরাম তার ছেলে আর ঘড়িটা নিয়ে গোপন একটা টানেলের মধ্য দিয়ে পালিয়ে যায়। আত্রেয়া সেই টানেল দিয়ে যেতে গেলেই টানেলটি বন্ধ হয়ে যায়। আত্রেয়া তার লোকজন নিয়ে শ্রীরামকে খুঁজতে শুরু করে। টানেল দিয়ে বের হয়ে শ্রীরাম বেবি টলি খুলে ঘড়ির বাক্সটা বের করে সেটা খোলার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ চাবি তো আত্রেয়ার কাছে। বাচ্চাটি কান্না শুরু করে দেয়। আত্রেয়া কান্নার শব্দ অনুসরণ করে সেই জায়গাটিতে পৌঁছালে কাউকে পায় না, কারণ শ্রীরাম তার ছেলেকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছে। আত্রেয়া আর তার লোকজন শ্রীরামের কাছাকাছি চলে আসলে শ্রীরাম আর কোনো উপায় না দেখে তার ছেলেকে নিয়ে একটা চলন্ত ট্রেনের উপর লাফ দেয়। আত্রেয়া মোটরসাইকেল করে সেই ট্রেনের পিছু নিয়ে সেই ট্রেনে উঠে পড়ে। ট্রেনে উঠে আত্রেয়া শ্রীরামকে খুঁজে পায়। সে তার বাচ্চাকে রাখা ওই ক্যাপসুল হাতে নিয়ে বসেছিল। আত্রেয়া শ্রীরামকে ঘড়ির ব্যাপারে জিজ্ঞেস করলে সে কিছুই বলে না। রেগে গিয়ে সেই ক্যাপসুলে লাথি মারলে ভেতর থেকে একটা বাচ্চার কান্নার শব্দ পাওয়া যায়। আত্রেয়া শ্রীরামের মাথায় বন্দুক ধরে বলে, তুই না বললেও তোর ছেলে বলে দিয়েছে, এখন তোর বেঁচে থেকে আর লাভ নেই। তোর জন্মদিন আজ, আর আজকেই হবে তোর মৃত্যুর দিন। শ্রীরাম হাসতে হাসতে বন্দুকের নল তার মুখের ভেতরে নেয়। শ্রীরামের হাসি দেখে আত্রেয়ার মেজাজ খারাপ হয়ে গেলে সে গুলি চালিয়ে দেয়। শ্রীরাম সেখানেই মারা যায়। কিন্তু আত্রেয়া সেই ক্যাপসুল খুলে তার ভেতরে না বাচ্চাকে পায় আর না সেই ঘড়িটা পায়, উল্টো সেটা থেকে একটা কাউন্টডাউন শোনা যাচ্ছিল। আত্রেয়া বুঝে যায় এটা টাইম বোম, তাই সে নিজের জীবন বাঁচাতে তাড়াতাড়ি ট্রেন থেকে নদীতে লাফ দেয়। কিন্তু মজার ব্যাপার হলো কোনো কিছুই ব্লাস্ট হয় না। ওই কাউন্টডাউন আসলে শ্রীরাম তার ছেলেকে 1-2 গুনতে শেখানোর জন্য রেকর্ড করেছিল। এদিকে শ্রীরামের ছোট্ট ছেলেকে আর ঘড়ির বাক্সকে ট্রেনের এক মেয়ের কাছে দেখা যায়। ছেলেকে আর ঘড়িকে বাঁচানোর জন্যই শ্রীরাম আত্রেয়াকে বোকা বানিয়েছে। এরপর একে একে 26 বছর কেটে যায়। ট্রেনের সেই মেয়েটির চেহারায় এখন বয়সের ছাপ। তার নাম সন্ধ্যা ভারতী। সিঁড়ি দিয়ে নেমে বাইরে যাওয়ার সময় চেয়ারের নিচে থাকা একটা বাক্সে তার পা লেগে সেটি ভাঙ্গারিওয়ালার সামনে চলে যায়। জিনিসটা কি জিজ্ঞেস করলে সন্ধ্যা ভারতী বলে, এটা আসলে কি সেটা আমি নিজেও জানি না, কিন্তু এটা আমার অনেক কাজে লাগে। কখনো এটা দিয়ে আদা রসুন ছেঁচি, তো কখনো চেয়ারের নিচেই রাখি। এটা আমি বিক্রি করব না। এ হলো মানিস। সে বাইরে থেকে এসে ভাঙ্গারিওয়ালাকে বলে, তুই আবার এসেছিস, যা এখান থেকে। 26 বছরে মানিস এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর মানিসকে দেখেই বুঝে গেছেন মানিসই শ্রীরামের ছেলে। মানিস একজন ঘড়ির মেকানিক। তার নিজের বাড়ির নিচেই ঘড়ি ঠিক করার দোকান। সে এলাকাতেও বেশ পরিচিত। মানিস চেয়ারে বসে দেখে তার চেয়ারের পায়ের নিচে ঠেস দেওয়া বাক্সটা নেই, যেটা একটু আগেই ভারতীর পায়ে লেগে ছুটে গিয়েছে। মানিস জিজ্ঞেস করে, মা, বাক্সটা কোথায়? আসলে বাক্সটা দিয়ে তার বন্ধু শ্রাবণ বরফের টুকরা ভাঙার চেষ্টা করছে। মানিসের দোকানের পাশেই শ্রাবণের সেলুন। শ্রাবণ বাক্সটি দিলে মানিস বাক্সটিকে আবার চেয়ারের নিচেই রেখে দেয়। শুরুতে দেখা সেই ঈগল পাখিটি একটা কারেন্টের পোলের উপর বসে। হঠাৎ তার গা থেকে একটা পালক তারের উপর পড়ে। তাতে আগুনের ফুলকি লেগে যায়। সেই পালক উঠতে উঠতে পাশে থাকা হাসপাতালের ভেতরে গিয়ে কাগজের উপর পড়ে। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে আগুন ছড়িয়ে যায়। এই হাসপাতালের আইসিইউতে বিগত 26 বছর থেকে আত্রেয়া ভর্তি। আত্রেয়া এতদিন কোমায় ছিল। আগুনের তাপে তার জ্ঞান ফিরে আসে। আত্রেয়ার হাতে থাকা সেই বাক্সের চাবি ফ্লোরে পড়ে যায়। আত্রেয়া চোখ খুলেই মিরাজকে ডাকতে শুরু করে। মিরাজ আত্রেয়ার অ্যাসিস্ট্যান্ট। মিরাজ আত্রেয়ার কাছে আসতে দেখা যায় তার অনেক বয়স হয়ে গেছে। আত্রেয়া আয়নায় তার চেহারা দেখেই জোরে চিৎকার করে ওঠে। মিরাজ তাকে বলে, অনেক বছর পার হয়ে গেছে, আপনি এতগুলো বছর এভাবেই কোমায় আছেন। আত্রেয়া জিজ্ঞেস করে, এটা কত সাল? মিরাজ বলে, এটা 2016 সাল।
সেই ট্রেন থেকে লাফ দেওয়ার পর থেকে দীর্ঘ ২৬ বছর আত্রেয়া কোমায় ছিল, তাই তার কিছুই মনে নেই। আত্রেয়া কোনোভাবেই মানতে পারছে না যে ২৬ বছর তার জীবন থেকে গায়েব হয়ে গেছে। ডক্টর বলেছে তার কোমর থেকে নিচ পর্যন্ত প্যারালাইজড হয়ে গেছে, সে হাঁটতে পারবে না। আত্রেয়া যে কোনো মূল্যে তার পা ঠিক করতে চায়। মিরাজ ডাক্তারকে বলে ডাক্তার জানায় এটা কোনোভাবেই সম্ভব না। মিরাজ চিল্লাপাল্লা করলে ডক্টরও রেগে গিয়ে বলে এত দরকার থাকলে ২৬ বছর আগে ফিরে যান আর যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা থামান, তাহলে পা এমনিতেই ঠিক হয়ে যাবে। ডাক্তারের এই কথায় আত্রেয়ার মনে ২৬ বছর আগে সেই আকাঙ্ক্ষা জেগে ওঠে। আত্রেয়া মিরাজকে বলে সেই ঘড়িটা কোথায় আছে তা তো আমরা জানি মিরাজ, আমাকে সেখানে নিয়ে চলো। যেই লোভের কারণে আত্রেয়া তার জীবনের ২৬টা বছর হারালো এবং তার আজ এই অবস্থা, তারপরও সেই লোভ সে ছাড়েনি। এই জন্যই বলে কয়লা ধুলে ময়লা যায় না। আত্রেয়া আর মিরাজ শ্রীরামের বাড়িতে আসে। ল্যাবে গিয়ে ঘড়ি খোঁজা শুরু করে, কিন্তু ঘড়ি না পেলেও শ্রীরামের সেই তাক থেকে ডায়েরিটা পায়, যেটাই লেখা ছিল প্রজেক্ট 24, অর্থাৎ এটা শ্রীরামের সেই প্রজেক্টের ডায়েরি। ডায়েরির ভেতরে শ্রীরামের রাখা সেই ফ্লপি ডিস্ক পেয়ে সেটা অন করতেই শ্রীরামের হলোগ্রাম ভিডিও প্রজেক্ট 24 সম্পর্কে বলতে থাকে। আত্রেয়া এবং মিরাজ শ্রীরামের প্রজেক্ট সম্পর্কে অনেক কিছু জানতে পারে। আত্রেয়া সিদ্ধান্ত নেয় তারা আবার এই প্রজেক্টটি শুরু করবে। শ্রীরামের সেই ঘড়িটা এবার তারা নিজেরাই তৈরি করবে। এদিকে হাসপাতালে আগুন নেভার পর সবকিছু পরিষ্কার করা হচ্ছিল। আত্রেয়া যে রুমে ছিল সেই রুম পরিষ্কার করার সময় মেঝেতে পড়া সেই চাবিটা ভ্যাকুয়াম ক্লিনারে ঢুকে যায়। সেখান থেকে সেটি ময়লার স্তূপে যায়। ময়লার স্তূপে মেটাল ডিটেক্টরে সেই চাবি উঠে আসে। চাবিটি পৌঁছে যায় মানিসের এলাকার একটা লোহার দোকানদারের কাছে। মজার ব্যাপার হলো মানিসের মা সেই দোকানেই এসেছেন। দোকানে রাখা লোহার ভাঙ্গির বস্তা থেকে চাবিটা নিচে পড়ে যায় এবং মানিসের মা দোকান থেকে বের হয়ে যাওয়ার সময় তার জুতায় থাকা চুইংগামে চাবিটা লেগে যায়। এভাবেই চাবিটা তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। ভারতী বাসায় এসে পা ঝাড়া দিতেই চাবিটি পড়ে যায়। মানিসের দোকানের সামনেই চাবিটা পড়ে থাকে। মানিসের বন্ধু শ্রাবণ চাবিটা দেখে মানিসের দরকারি কিছু ভেবে চাবিটা মানিসের টেবিলের উপর ঘড়ির বাক্সটার পাশেই রেখে দেয়। কিছুক্ষণ পর মানিস সেখানে এসে চাবিটা দেখতে পায়। সে খেয়াল করে চাবিটার ডিজাইনের সাথে ঘড়ির বাক্সটার ডিজাইনের অনেক মিল আছে। কৌতূহলবশত চাবিটা বাক্সটার চাবির জায়গায় দিলে সাথে সাথে সেটা একা একাই সেট হয় আর বিগত ২৬ বছর ধরে বন্ধ থাকা বাক্সটা খুলে যায়। মানিস দেখে বাক্সের ভেতরে শুধু একটা ঘড়ির ডায়াল। মানিসের মা উপর থেকে চিৎকার করে বলে ফ্যানের সুইচের সমস্যা হয়েছে, সেটা ঠিক করে দিতে। মানিস ঘড়িটি হাতে নিয়েই সুইচ চেক করতে যায়। সুইচে হাত দেওয়ার সাথে সাথে তাকে ইলেকট্রিক শক করে। ঘড়িতেও কারেন্ট লাগে। মানিস ছিটকে দূরে পড়ে যায়। মানিস দেখে ঘড়িটি অ্যাক্টিভ হয়েছে। মানিস ঘড়িটা তার হাতের উপর রাখতেই ঘড়িটি একা একাই তার হাতে সেট হয়ে যায়। ঘড়িটির সব ফাংশন চালু হয়ে যায়। সে চেয়ারে গিয়ে বসে। সেখানে শ্রাবণ আসে। মানিস দোকানে না থাকায় শ্রাবণ কিছু ঘড়ি বিক্রি করেছিল। সে মানিসকে সবকিছুর হিসাব দিচ্ছিল। মানিসের দোকানের কাজ করার জন্য সেই টাকা থেকে ১০০ টাকা নিয়ে চলে যায়। শ্রাবণ যেটাই মানিস খেয়াল করে ঘড়িটা টাইম রিসেট চাচ্ছে। মানিস ঘড়ির টাইম রিসেট করতে গেলে মানিসের হাত ফসকে যায় আর ঘড়ির সময় ১ মিনিট স্লো হয়ে যায়। সাথে সাথে মানিস শক খেয়ে ছিটকে পড়ে, ঠিক কিছুক্ষণ আগের মতো। প্রথমে কিছু বুঝতে না পারলেও মানিস উঠে তার চেয়ারে বসলে দেখে শ্রাবণ আবার তার কাছে টাকার হিসাব দিতে এসেছে। সবকিছু ঠিক আগের মতোই হচ্ছে। মানিস বাইরে গিয়ে আশেপাশের সবকিছু দেখতে থাকে। একটা ছেলে কলার খোসায় পিছলে পড়ে যায়। মানিস আবার টাইম পেছায়। টাইম পেছানোর সময় সে লক্ষ্য করে আশেপাশের সব ঘড়ির কাঁটাও পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ এই ঘড়িটা আসলে টাইম মেশিন। ঘড়ির সময় সেট করার সাথে সাথে মানিস আবারও ইলেকট্রিক শক খেয়ে পড়ে যায়। উঠে এসে চেয়ারে বসলে শ্রাবণ আবারও হিসাব দিতে আসে। এবার শ্রাবণ কিছু বলার আগেই মানিস সব হিসাব নিজেই বলতে থাকে। শ্রাবণ তো পুরাই অবাক হয়ে যায়। মানিস উঠে গিয়ে বাইরে তাকিয়ে পিছলে পড়ে যাওয়া ছেলেটাকে দেখতে পায়। ছেলেটি পিছলে পড়ার আগেই মানিস তাকে সাবধান করে দেয়। সেই ছেলেটা বলে, সরি ভাই, আমি সামনে না দেখে পেছনে দেখছিলাম। মানিস এবার ভাবে, আরে ছেলেটা কি বলল, সামনে না দেখে পিছনে দেখেছে। এবার সে ঘড়ির সময় ২৫ মিনিট এগিয়ে দেয়। সময় সামনে যেতেই দেখা যায় বাইরে বৃষ্টি শুরু হয়েছে। তার মা বৃষ্টিতে ভিজে বাড়িতে এসেছে। এবার সে আগের সময়ে ফিরে যায়। তার মা বাড়ি থেকে বের হওয়ার সময় তাকে ছাতা দিয়ে বলে, বৃষ্টি হবে, ছাতা নিয়ে যাও। মা জিজ্ঞেস করে, এই গরমের সময় বৃষ্টি কেন হবে? মা তো কিছুই বুঝতে পারে না। মানিসের মা বাইরে গেলেই সে বেলকনিতে গিয়ে রোদে শুকাতে দেওয়া জামা কাপড়গুলো উঠিয়ে নেয়। কিছুক্ষণ পর ঠিকই বৃষ্টি শুরু হয়ে যায়।
মানিশ ঘড়িটার দিকে তাকিয়ে দেখে সেখানে একটা ফ্রিজ বাটন আছে। সেই বাটনে চাপ দিলে সময়টা 30 সেকেন্ডের জন্য থমকে যায়। মানিশ ছাড়া সবকিছুই যেন ছোটবেলার স্ট্যাচু খেলার মতো থমকে যায়। এরপর যা ঘটে তা দেখে তো সে অবাক। ঘড়ির সময়ের সাথে সাথে শুধু মানিশের আশেপাশে না, পুরো পৃথিবীটাই থমকে গেছে। দৃশ্যটা আসলেই অনেক সুন্দর। আমার মতো কে কে এই দৃশ্য সচক্ষে দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এই যে মেয়েটি দাঁড়িয়ে আছে তার নাম সন্ধ্যা। সে কোথাও যাওয়ার জন্য বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিল। হঠাৎ একজনের সাথে ধাক্কা লেগে তার হাতের ঘড়িটা ভেঙে যায়। আশেপাশে ঘড়ি ঠিক করার দোকান খুঁজতে খুঁজতে সে মানিশের বন্ধুকে জিজ্ঞেস করলে সে জানায়, আপনি একটু অপেক্ষা করেন, এখনই দোকান খুলবে। সন্ধ্যা দোকানের সামনেই দাঁড়িয়েছিল। মানিশ দোকানের শাটার তোলার সময় সন্ধ্যার ব্যাগটা শাটারে বেঁধে সেও উপরে ঝুলতে থাকে। সন্ধ্যাকে ঝুলতে দেখে মানিশ ধীরে ধীরে রোমান্টিকভাবে সন্ধ্যাকে নিচে নামায়। প্রথম দেখাতেই সন্ধ্যাকে ভালো লেগে যায়। এভাবে না দেখে দোকান খোলার জন্য সন্ধ্যা মানিশকে বকতে থাকে। আর মানিশ এক দৃষ্টিতে সন্ধ্যার দিকেই তাকিয়ে থাকে। সন্ধ্যা হাতের ঘড়িটা দেখিয়ে বলে, আপনি ঘড়িটা ভেঙেছেন, ঠিক করতে কোনো টাকা দিতে পারবো না আমি। মানিশ বলে, আচ্ছা ঠিক আছে, আপনি ভেতরে আসেন। সন্ধ্যা বলে, আমার দাদা এটা আমাকে গিফট করেছিল। এটা দাদার অনেক পছন্দের ঘড়ি, যেভাবেই হোক ঠিক করে দেন। মানিশ সন্ধ্যাকে ইমপ্রেস করার জন্য সে ঘড়ির সময় পিছিয়ে আবার অতীতে চলে যায়। এবার ভালো মতো সেজে গুজে বেলকনিতে গিয়ে দেখে সন্ধ্যা আসছে। কিন্তু তাড়াহুড়াতে নিচে যাওয়ার সময় পায়ে লেগে ফুলের টপটা নিচে পড়লে সন্ধ্যার দোকান থেকে দূরে সরে দাঁড়ায়। শ্রাবণ টপটা পরিষ্কার করতে করতে দোকানের কাছে যায়। আর ঠিক সে সময় মানিশ দোকানের শাটার খুললে সে শাটারে বেঁধে ঝুলতে থাকে। মানিশ শাটার খুলে চোখ বন্ধ করে শাহরুখ খানের স্টাইলে শ্রাবণকে জড়িয়ে ধরে। নিচে নামিয়ে চোখ খুলে দেখে এটা শ্রাবণ। মানিশ সন্ধ্যাকে বলে, আপনার দাদার ঘড়ি ভেঙে গেছে, তাই এসেছেন তাই না? সন্ধ্যা অবাক হয়ে বলে, আপনি এসব কিভাবে জানলেন? মানিশ বলে, আরে আমি একজন ঘড়ির মেকানিক, আমি সব জানি। এই মহল্লায় কারো ঘড়ি ভাঙলেই আমি বুঝতে পারি। অপরদিকে আট্রিয়া নতুন করে ঘড়ি বানানোর জন্য সব রকম চেষ্টা করতে থাকে। হাজার চেষ্টা করেও সে সফল হতে পারে না। এর কারণ কি জানেন? শ্রীরাম ঘড়ি বানানোর সময় সেই ঈগল পাখির পাখাটা কেমিক্যালে পড়ার কারণেই তার রিসার্চ সাকসেসফুল হয়েছিল। কিন্তু এই কথা কোথাও লেখা নেই। শ্রীরাম এটা নিজেও জানতো না। এই জন্য আট্রিয়া সব ঠিকঠাক করার পরেও নতুন করে ঘড়িটা বানাতে পারছিল না। দুপুর 2টায় সন্ধ্যা আবার মানিশের দোকানে ঘড়ি নিতে আসে। মানিশের চোখ যায় সন্ধ্যার স্কুটির দিকে নেই। সন্ধ্যা মানিশকে এমন করতে দেখে বলে, আরে আরে এ কি করছেন? মানিশ বলে, এই এমনিতেই আর কি। সন্ধ্যা বলে, এমনিতে মানে? আপনি চাকা পাংচার কেন করছেন? মানিশ এবার সময়টাকে পেছনে নিয়ে যায়। সন্ধ্যা ব্যাগে হাত দিলে সে দ্রুত স্কুটির টায়ার পাংচার করে আবার চেয়ারে ফিরে আসে। মানিশ তাকে ঘড়িটা দিয়ে বলে, আমি আপনার ঘড়িতে তারিখটা লাগিয়ে দিয়েছি, যাতে আপনার সুবিধা হয়। সন্ধ্যা স্কুটারের টায়ার পাংচার দেখে অনেক ঘাবড়ে যায়। মানিশ বলে, ভালো করে টায়ারটা দেখেন তো, মনে হচ্ছে কেউ হলুদ রঙের স্ক্রুড্রাইভার দিয়ে টায়ারটা পাংচার করে দিয়েছে। চলেন, আমি আপনাকে রেখে আসছি। সন্ধ্যা বলে, না না, আপনি কেন আমার জন্য এত কষ্ট করতে যাবেন? আমি অটোতে চলে যাচ্ছি। মানিশ বলে, আরে আমি একজন ঘড়ির মেকানিক, এসব আমার জন্য সাধারণ ব্যাপার। সন্ধ্যা বলে, কথাটা আপনাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। আমি আসলে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যাব। স্কুটারটা আমার বন্ধুর। আমি ভেবেছিলাম যাওয়ার সময় ওর হোস্টেলেই ড্রেস চেঞ্জ করে যাব, কিন্তু এখন কি করব বুঝতে পারছি না। মানিশ বলে, আমার মা আমার সাথেই থাকে, চাইলে আপনি আমাদের বাসাতেই ড্রেস চেঞ্জ করতে পারেন। সন্ধ্যা রাজি হলে মানিশ তাকে নিয়ে উপরে যাওয়ার পথে সময়টা থামিয়ে কিছুটা কালি তার ব্যাগে ঢেলে দেয়। মানিশ তার মাকে বলে, তুমি আমার হবু স্ত্রীর জন্য যে শাড়িটা কিনেছো সেটা দাও। সন্ধ্যা শাড়ি পরে রেডি হয়ে বের হলে তাকে দেখে মানিশ আবারও তার প্রেমে পড়ে যায়। পথে যাবার সময় ট্রাফিক সিগন্যালে মানিশ সময়টাকে থামিয়ে সন্ধ্যার কপালে টিপ পরিয়ে আর খোপায় ফুলের মালা গুজে দেয়। সন্ধ্যা একটা অনাথ আশ্রমে আসে তার দাদার জন্মদিন পালন করতে। মানিশ, সন্ধ্যা আর অনাথ আশ্রমের বাচ্চারা বসে ভারতের ক্রিকেট খেলা দেখছিল। কিন্তু খেলায় ভারত হেরে গেলে সবাই অনেক মন খারাপ করে। সন্ধ্যার মন খারাপ দেখে মানিশ তার ঘড়ি দিয়ে সময় পিছিয়ে দেয়। এবার সে স্টেডিয়ামে গিয়ে সময়কে থামিয়ে স্টেডিয়ামে ঢোকে। যখন প্রতিপক্ষ দলের খেলোয়াড় ক্যাচ ধরতে যাবে তখনই সে সময় থামিয়ে দেয় আর মাঠের ভেতরে ঢুকে বলটা খেলোয়াড়ের হাতের কাছ থেকে সরিয়ে দেয়। তারপর ধোনির সাথে একটা সেলফি তুলে গ্যালারিতে ফিরে আসে। খেলা শুরু হয়ে যায়। ব্যাস, ছক্কা হলে ভারত খেলায় জিতে যায়। মানিশ সাথে সাথে আবার সেই অনাথ আশ্রমে চলে আসে। মানিশকে হাঁপাতে দেখে সন্ধ্যা জিজ্ঞেস করে, কোথায় গেছিলেন? আপনাকে আমি টিভিতে স্টেডিয়ামে দেখেছি। মানিশ বলে, আমি তো বাসায় গিয়েছিলাম, কাস্টমার এসেছিল। মানিশ তো ঘাবড়ে যায়, এই বুঝি ধরা পড়ল। সে কিছুতেই স্বীকার করে না।
মানিশ বলে মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তাকে সব জায়গায় দেখতে পায়। স্বাভাবিকভাবেই সন্ধ্যা এটা বিশ্বাস করে না। মানিশ সন্ধ্যাকে একদিকে তাকাতে বলে। সন্ধ্যা তাকাতে গেলেই মানিশ তার ঘড়ি দিয়ে সময় থামিয়ে সেখানে গিয়ে দাঁড়ায়। সন্ধ্যা মানিশকে দেখে তো অবাক। আবার অন্যদিকে তাকাতে গেলে মানিশ আবারও সময় থামিয়ে তার সামনে আসে। এবার সন্ধ্যা মানিশের কথা বিশ্বাস করতে শুরু করে। শ্রাবণ নিউজ পেপারে পড়ার সময় কিছু একটা দেখে অবাক হয়ে যায়। সে দৌড়ে মানিশের বাসায় যায়। তাকে ঘুম থেকে ডেকে তুলে নিউজ পেপারে ঘড়ির একটা ছবি দেখায়। সেখানে লেখা এই ঘড়িটা যে এনে দিতে পারবে তাকে 5 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। মানিশ দেখে তার হাতের ঘড়িটার ছবি দিয়েই কেউ বিজ্ঞাপনটা দিয়েছে। শ্রাবণ বলে তুই আমাকে এই ঘড়িটার ছবি দেখে একটা ডুপ্লিকেট ঘড়ি বানিয়ে দে। পুরস্কারের টাকাটা পেলে আমরা দুজনে ভাগাভাগি করে নিব। মানিশ রাজি হয়ে যায়। ঘড়ি বানানোর সময় মানিশ ভাবতে থাকে এই ঘড়িটার কথা আমি কিছুদিন আগেই জানলাম। যে এই ঘড়ির জন্য 5 কোটি টাকা দিতে রাজি সে অবশ্যই জানে এই ঘড়ি দিয়ে কি কি করা যায়। এখন আমাকে জানতে হবে ওই লোকগুলোর সাথে এই ঘড়ির কি সম্পর্ক। মানিশ ঘড়িটার একটা ডুপ্লিকেট কপি বানিয়ে ফেলে। পরের দিন ডুপ্লিকেট ঘড়ি নিয়ে দুইজন ফিনিক্স কোম্পানির অফিসে যায়। ভিতরে গিয়ে দেখতে পায় তাদের মতো অনেকেই ডুপ্লিকেট ঘড়ি বানিয়ে সেই কোম্পানিতে এসেছে। মানিশ শ্রাবণকে বলে তুই লাইনে দাঁড়া, আমি আসছি। শ্রাবণ রিসিপশনে মানিশের দোকানের ঠিকানা দিলে মেয়েটার ঠিকানা লিখে তাকে 140 নম্বর টোকেন দেয়। মানিশ ঘড়ির রহস্য জানতে সময়টাকে থামিয়ে অফিসের ভেতরে যায়। স্টাফের গলা থেকে আইডেন্টি কার্ডটা নিয়ে সে লিফটে ওঠে। কোম্পানির চেয়ারম্যানের রুমে ঢুকে ফাইলগুলো দেখতে থাকে। একটা ফাইলে দেখে চেয়ারম্যানের নাম আত্রেয়া। ড্রয়ারে একটা পিস্তল রাখা। ঠিক তখন কারো পায়ের শব্দ পেয়ে সে সময়টাকে থামাতে গেলে দেখে ঘড়ির ব্যাটারি ডেড হয়ে গিয়েছে। উপায় না পেয়ে মানিশ ডেস্কের নিচে লুকিয়ে যায়। রুমে আত্রেয়া আর মিরাজ ঢোকে। আত্রেয়া মিরাজকে বলে 144 নম্বর টোকেন যার কাছে আছে তাকে আমার কাছে নিয়ে আসো। মিরাজ বলে কিন্তু কেন, আমি তো সব ঘড়ি চেক করেছি, সবগুলোই ডুপ্লিকেট। আত্রেয়া বলে এটাও ডুপ্লিকেট, কিন্তু এই ঘড়িটা যে বানিয়েছে তার কাছেই আসল ঘড়ি আছে। আমরা শুধু ঘড়ির সামনে ছবি দিয়েছিলাম, সবাই সেটা দেখে সামনের ডিজাইনটা বানিয়েছে, কিন্তু এই ঘড়িতে পেছনেও একইভাবে ডিজাইন করা, মানে যার কাছে আসল ঘড়িটা আছে একমাত্র তার পক্ষেই এটা জানা সম্ভব। এসব কথা মানিশ ডেস্কের নিচে থেকে শুনছিল। মিরাজ সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে। আত্রিয়া মিরাজকে বলে 144 নম্বর টোকেনের লোকটাকে কনফারেন্স রুমে নিয়ে আসো। শ্রাবণকে কনফারেন্স রুমে এনে মিরাজ বলে তুমি 5 কোটি টাকা জিতেছ। মিরাজ বাইরে যেতেই শ্রাবণ খুশি হয়ে মানিশকে কল দেয়। মানিশের ফোন বেজে উঠলে আত্রিয়া বুঝতে পারে ডেস্কের নিচে কেউ লুকিয়ে আছে। সে মিরাজকে কল দিয়ে বলে কনফারেন্স রুমে গিয়ে ওকে মেরে তার সাথে আর কি আছে কথা বের করো। মিরাজ শ্রাবণকে অনেক মারে, তারপর ক্যামেরার সামনে এনে বলে তোর পার্টনারকে ডাক। শ্রাবণ ডাকতে থাকলে বন্ধুর জীবন বাঁচাতে মানিশ বেরিয়ে আসে। মানিশ দৌড়ে রুমের বাইরে যাওয়ার সময় আত্রেয়া অনেক চেষ্টা করেও মানিশের ফেসটা ভালো করে দেখতে পায় না। বাইরে থাকা সিকিউরিটি গার্ডের সাথে মানিশের মারামারি হয়। এরপর কনফারেন্স রুমে গিয়ে মিরাজকে মারতে শুরু করে। মিরাজকে একেবারে মেরে ফেলতে গেলে একটা গুলি এসে তার বুকে লাগে। আত্রেয়া তার দিকে এগিয়ে এসে বলে 26 বছর থেকে আমি একই জায়গায় বসে আছি শুধুমাত্র তোর বাবার জন্য। কি ভেবেছিস আমি কে আর কেন এসব করছি? উপরে গিয়ে তোর বাবাকে জিজ্ঞেস কর, তোর বাবা মাকে আমিই মেরেছি, এখন তোকে মারবো। তুই তোর বাবার মতোই দেখতে হয়েছিস, তাই তোকে দেখেই আমি চিনতে পেরেছি। শেষ গুলিটা করলে মানিশ গ্লাস ভেঙে নিচে পড়ার সময় আত্রেয়া তার হাত ধরে ফেলে। এরপর মিরাজ একটা কুড়াল দিলে আত্রেয়া ঘড়িসহ মানিশের হাতটাই কেটে নেয়। মানিশ নিচে পড়ে মারা যায়। বাসায় এসে আত্রেয়া মিরাজকে ঘড়িতে চার্জ দিতে বলে। চার্জ দেওয়ার শেষে আত্রেয়া ঘড়িটা হাতে দিয়ে বলে আমরা এখন 26 বছর পেছনে যাব। এরপর সে ঘড়িতে অতীতের সময় সেট করে। আত্রেয়া মিরাজ দুজনেই অতীতে চলে যায়, কিন্তু এখানে বড় একটা টুইস্ট আসে। আত্রেয়া এখনো অসুস্থই আছে। সে ঘড়িতে সময় দেখে সবকিছুই বুঝতে পারে। আত্রেয়া মিরাজকে কল করে বাসায় আসতে বলে। মিরাজ আসলে আত্রেয়া বলে জানো শ্রীরাম এই ঘড়িটার নাম প্রজেক্ট 24 কেন রেখেছিল? কারণ এই ঘড়িটা দিয়ে মাত্র 24 ঘন্টা ভবিষ্যতে বা 24 ঘন্টা অতীতে যাওয়া যায়। এই ঘড়িটা মানিশ ছাড়া কেউ ঠিক করতে পারবে না। মিরাজ বলে তাকে তো আমরা মেরে ফেলেছি। আত্রেয়া বলে না, সে এখনো মারা যায়নি, আমরা একদিন অতীতে এসেছি। আজ 15 তারিখ। আজ আমরা পেপারে বিজ্ঞাপন দিলে মানিশ কাল আমাদের অফিসে আসবে, তাই আজ পেপারে ঘড়ির বিজ্ঞাপনটা দিও না। আরও ঘুম থেকে ওঠার আগে ঘড়িটা তার হাতে দিয়ে আসবে। মিরাজ মানিশের বাসায় আসে। সে মানিশের হাতে ঘড়িটা পরিয়ে দেয়, কিন্তু মিরাজের পায়ে লেগে পানির বোতলটা পড়ে গেলে শব্দ হয়। এতে মানিশের ঘুম ভেঙে গেলে সে তাকিয়ে দেখে ঘড়িতে 2:30 বাজে।
সকাল হলে শ্রাবণ নিউজ পেপার পড়তে বসে, কিন্তু আজ পেপারে ঘড়ির সেই বিজ্ঞাপনটা নেই। মানিসের ঘুম ভাঙলে মানিস দেখে তার হাতে ঘড়িটা নেই। সে তো অনেক ঘাবড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সে ঘড়িটা পায় না। হঠাৎ তার খেয়াল হয় ঘড়িটা ডান হাতে। মানিস এবার অবাক হয়ে যায়, কারণ সে সব সময় ঘড়ি বাম হাতে পড়ে। মেঝেতে তাকিয়ে দেখে কারোর জুতার ছাপ। মানিস বুঝতে পারে রাতে কেউ তার ঘরে এসেছিল। সে ঘড়ির টাইম সেট করে অতীতে চলে যায়। রাত 2:30টায় সে ঘুমের ভান করে থাকে। দেয়ালে একজন মানুষের ছায়া দেখতে পায়। বাসা থেকে বের হয়ে বেশ কিছুক্ষণ ফলো করার পর মানিস আট্রিয়ার বাড়িতে চলে আসে। সে জানালা দিয়ে দেখতে থাকে চেয়ারে বসা লোকটা মিরাজকে বলছে, সে তোমাকে দেখেনি তো, তোমাকে দেখলে আমাদের সব প্ল্যান মাটি হয়ে যাবে। মিরাজ বলে, সে আমাকে দেখেনি, কিন্তু আমি ওকে দেখেছি। ওর হাতে আপনার বানানো ঘড়ি। ঘড়িটা এখনো ঠিক আছে। আর অবাক করা বিষয়, সে দেখতে একেবারে আপনার মতো। আত্রেয়া মানিসের মা প্রিয়া ছবির সামনে এসে বলে, শুনেছ প্রিয়া, আমাদের ছেলে নাকি আমার মতো দেখতে হয়েছে। এই সব কিছু মানিস লুকিয়ে দেখছিল। আত্রেয়া সেটা জানে, আর তাই সে শ্রীরাম হওয়ার অভিনয় করছিল। এবার বুঝতে পারছেন তাদের কি প্ল্যান। আসলে সে চাচ্ছিল মানিস বিশ্বাস করুক আত্রেয়া তার বাবা। আত্রেয়া বলে, আমি একটা রোগে আক্রান্ত, অনেক তাড়াতাড়ি আমি তোমার কাছেই চলে আসব। আত্রেয়া ভেতরের রুম থেকে চলে গেলে মানিস রুমে ঢুকে টেবিলে রাখা ছবিতে তার বাবা, মা আর ছোটবেলার ছবি দেখতে পায়। মানিস বিশ্বাস করে নেয় আত্রেয়াই তার বাবা। মানিস চলে গেলে মিরাজ বলে, স্যার আপনি কিভাবে বুঝলেন অন্য হাতে ঘড়ি পরিয়ে দিলে আমার পিছু করে মানিস এখানে চলে আসবে? আত্রেয়া বলে, ও শ্রীরামের ছেলে হলে আমিও শ্রীরামের বড় ভাই। আর আমি জানি মানিস এখন ঠিকই ঘড়িটাকে ঠিক করে আমাকে দিবে, কারণ সে এখন বিশ্বাস করে আমি তার বাবা। আমরা তাকে ভয় দেখিয়ে ঘড়িটা ঠিক করতে বললে সে কি ঠিক করত? আসলে এরা প্ল্যান করেই মানিসের অন্য হাতে ঘড়ি পরিয়ে দিয়েছিল, যেন মানিস সন্দেহ করে মিরাজকে ফলো করে তাদের সব কথা শোনে। আর নিজের বাবাকে বাঁচাতে সে অবশ্যই ঘড়িটা ঠিক করবে। পরের দিন সকালে মানিস মন খারাপ করে বসেছিল। তার মা জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? মানিস তাকে তার বাবা মার ছবিটা দিয়ে বলে, মা আমাকে ভুল বোঝো না, আমি কি তোমার সন্তান না? ভারতী বলে, এইটাই তোর বাবা। আমি অনেক বড় ঘরের মেয়ে, পড়ালেখা করতে আমি শহরে আসি। ২৬ বছর আগে একদিন ট্রেনে বাড়ি ফেরার সময় তোর বাবা রক্তাক্ত অবস্থায় তোকে আমার কোলে দিয়ে বলে, আমার অনেক বড় বিপদ, আপনি আমার ছেলেটাকে বাঁচান। এরপর সে আর ফিরে আসেনি। তখন আমার বিয়ে ঠিক করা হয়েছিল। বাসায় অনেক মানুষ। তোকে আমার কোলে দেখে সবাই আমাকে ভুল বোঝে, ভাবে আমাকে শহরে পড়াশোনা করতে পাঠিয়েছে আর আমি বাচ্চা নিয়ে ফিরে এসেছি। সবাই ছিছি করতে শুরু করে। আমার বিয়েটাও ভেঙে যায়। এসব কিছু সহ্য করতে না পেরে তোকে নিয়ে আমি এখানে চলে আসি। আর সেদিন থেকেই আমার পরিবারের সাথে আমার কোনো যোগাযোগ নেই। সেদিন থেকে আমার গ্রাম, আমার পরিবার, আমার বাবা মা সবই তুই। হয়তো তোকে আমি পেটে ধরিনি, কিন্তু আমি তোর মা। যে যাই বলুক আমি তোর মা। মানিস কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ তুমি আমার বাবা, তুমি আমার মা। মানিস তার মাকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে যায়। এত বছর পর বাড়ির মেয়েকে ফিরতে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। এতগুলো বছর তারা আফসোস করেছিল কেন সেদিন তাকে এতগুলো কথা শুনিয়েছে। এখানে একটা মজার ব্যাপার জানা যায়, সন্ধ্যা নামের যে মেয়েটাকে মানিসের ভালো লেগেছিল সে আসলে তারই মামাতো বোন। মানিসের সাথে সন্ধ্যার দেখা হলে সে বিশ্বাসই করতে চায় না মানিস সত্যিই তার সামনে। সেভাবে তার সেই রোগটি আবার হয়েছে। পরে সবকিছুই সে জানতে পারে। এরপর তারা চুটিয়ে প্রেম করতে শুরু করে। আত্রেয়া শ্রীরাম অর্থাৎ মানিসের বাবা সেজে সন্ধ্যার বাসায় আসে। সে তার সাথে কি কি হয়েছিল সব শোনায়। তার কথা শুনে সবার চোখে পানি চলে আসে। সবাই মেনে নিয়েছে সেই শ্রীরাম, কারণ শ্রীরাম আর আত্রেয়া দেখতে একদম একরকম ছিল। আত্রেয়া বলে সে শুধু একবার তার ছেলেকে দেখতে এসেছিল, তাই সে চলে যেতে গেলে সবাই তাকে আটকায়। আত্রেয়া সেখানেই থেকে যায়। পরের দিন সকালে সন্ধ্যার বাবা এবং ভাইয়ের কাছে গ্রামের স্কুল বিল্ডিং তৈরির জন্য কিছু লোক আসে, কিন্তু তাদের কাছে এত টাকা ছিল না। তাই আত্রেয়া নিজেকে ভালো দেখানোর জন্য টাকা দিতে চায়। সে একটি চেক লিখে সন্ধ্যাকে দেয়। সন্ধ্যা চেকটা খুব মনোযোগ দিয়ে দেখছিল। ততক্ষণে আত্রেয়া বুঝে যায় সে শ্রীরামের জায়গায় তার নামের সাইন করে দিয়েছে। সন্ধ্যা আত্রেয়ার পরিচয় জানতে পেরে তখনই মানিসের কাছে যায়। মানিস দরজা খোলার সাথে সাথে আত্রেয়া সিঁড়ি থেকে লাফ দেয়। ফলে সন্ধ্যা কিছু বলার আগেই মানিস দৌড়ে আত্রেয়ার কাছে গিয়ে ঘড়ির সময় পিছিয়ে দেয়। ফলে সিন আবার সেই চেক সাইনের ওখানেই ফিরে আসে। আর আত্রেয়া এবার শ্রীরামের নাম সাইন করে। রাতে মানিস আত্রেয়া সেজে সন্ধ্যার কাছে এসে জানতে চায় সে মানিসকে বিয়ে করতে রাজি কিনা।
সন্ধ্যা হ্যাঁ বললে মানিশ খুশিতে লাফাতে থাকে। তখনই মিরাজ আত্রেয়াকে খুঁজতে খুঁজতে সেখানে আসলে মানিশ চেয়ারে বসে পড়ে। মিরাজ বলে, স্যার, আপনি ভালো অভিনয় করতে পারেন। দুঃখী হওয়ার অভিনয় তো সবাই করতে পারে, কিন্তু দুঃখী হয়েও হাসি মুখে থাকার অভিনয় কিভাবে করছেন? আপনি জানেন আপনি হয়তো আর কয়েকদিন বাঁচবেন, তারপরও কিভাবে সুখী থাকার অভিনয় করছেন? একবার আপনার ছেলেকে বলে দেখেন, সে নিশ্চয়ই ২৬ বছর আগে গিয়ে সব ঠিক করে দিবে। অন্তত নিজের মাকে একবার দেখার জন্য হলেও সে ঘড়িটা ২৬ বছর আগে যাওয়ার উপযোগী বানাবে। অর্থাৎ এগুলো আসলে আত্রেয়া এবং মিরাজের চাল। বাবাকে বাঁচাতে এবং মাকে দেখার জন্য মানুষ ঘড়িটা নিয়ে ভাবতে থাকে যে ঘড়িটা কেন শুধু ২৪ ঘন্টা পেছনেই যায়, কিন্তু সে কোনোভাবেই কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই সন্ধ্যা সেই ঘড়িটা দেখে এবং ব্রিফকেসের লক দেখে তার মাথায় একটা আইডিয়া আসে। সারা রাত পরিশ্রম করে অবশেষে সে ঘড়িটা ঠিক করে ফেলে। পরের দিন মানিশ ঘড়িটা নিয়ে তার বাবা অর্থাৎ আত্রেয়াকে দেয়। মানিশ ঘড়িটা আত্রেয়াকে দিয়ে বলে, এই নাও বাবা, আমি ঘড়িটায় সামান্য কিছু পরিবর্তন করে ঠিক করেছি। তুমি আবার ২৬ বছর পেছনে গিয়ে তোমার সাথে হওয়া দুর্ঘটনাটা আটকাও। মানিশ জিজ্ঞেস করে, তোমার সেই মাস আর তারিখ মনে আছে তো? আত্রেয়া ঘড়ি পেয়ে অনেক খুশি। সে এবার তার আসল রূপ দেখায়। সে বলে, তুই আমাকে বলছিস আমি সেদিন ভুলে গেছি কিনা? আমি কোনোদিনও সেই দিন ভুলবো না। ১৩ জানুয়ারি ১৯৯০ বিকাল ৫টার সময় এই দুনিয়ায় রাজত্ব করতে চেয়েছিলাম, কিন্তু তোর বাবা আমাকে ঘড়ি দেয়নি, তাই আমি তোর বাবা এবং মাকে নির্মমভাবে খুন করেছি। শয়তানের মতো হাসতে হাসতে বলে, এখন আমি আবার সেই সময় ফিরে তোর বাবা মা এবং তোকেও খুন করব। কি মজার বিষয় তাই না? একই মানুষকে আমি ২বার খুন করব। আত্রেয়া যখন সেই ঘড়িটা তার হাতে পড়তে চায় তখন দেখতে পায় এটি আসলে নকল ঘড়ি। মানিশ হাসতে শুরু করে। মানিশ বলে, আরে ও চাচাজি, আপনি ভাবলেন কিভাবে? একজন ঘড়ির মেকানিক ঘড়ি ঠিকমতো চলছে কিনা চেক না করে আপনাকে ঘড়িটা দিবে? আজকে কি হবে তা আমি গতকালই দেখেছি। আমার সন্দেহ তো আগেই হয়েছিল, কারণ ছবিতে আমার বাবার হাতে ৬টা আঙ্গুল ছিল, কিন্তু আপনার হাতে ৫টা। মানিশ পুরো নাটকটা এই জন্য সাজিয়েছে যেন সে ২৬ বছর আগের এক্স্যাক্ট ডেট আর টাইম জানতে পারে, কারণ অতীতে ফিরে গিয়ে যেন সে তার বাবা মাকে বাঁচাতে পারে এবং তার পালিত মায়ের জীবন ঠিক করতে পারে। এটা বলেই মানিশ যখন তার ঘড়িতে টাইম সেট করছিল, ঠিক তখনই মিরাজ আত্রিয়াকে মানিশের দিকে ছুঁড়ে মারে। আত্রিয়া ঘড়িটি ধরে, ফলে দুইজনই ২৬ বছর অতীতে ফিরে যায়। গল্প ফিরে আসে ২৬ বছর আগে। আত্রিয়া গাড়িতে বসে রেল ক্রসিং এর জন্য অপেক্ষা করছে। গাড়ি থেকে নেমে নিজেকে দেখে অবাক হয়ে যায়। সে আবার যুবক বয়সে ফিরে এসেছে, আবার সে হাঁটতে পারছে। আত্রিয়া খুশিতে লাফালাফি শুরু করে দেয়। মিরাজ তার এসব পাগলামো দেখে অবাক হয়ে চেয়ে থাকে। আত্রিয়া এবার আগে থেকেই জানে কি হতে যাচ্ছে, তাই তার দুজন বাইকারকে টানেল দিয়ে বাসায় প্রবেশের রাস্তা খুঁজতে বলে এবং অন্য ২ বাইকারকে বলে শ্রীরামের বাসার বিদ্যুৎ সাপ্লাই লাইন বন্ধ করে দিতে। একদল সেই টানেল খুঁজে সেটা দিয়ে প্রবেশ করে আর অন্য দল গাছ কেটে বিদ্যুতের তারের উপর ফেলে। এদিকে শ্রীরাম ঘড়িতে সেই কেমিক্যাল দিচ্ছিল, কিন্তু বিদ্যুৎ লাইন কেটে যাওয়ায় পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায়। শ্রীরাম দেখে সেখানে তার ঘড়িটি নেই। সে পাগলের মতো ঘড়িটি খুঁজতে থাকে। প্রিয়া বাচ্চার খাবার নিয়ে ফিরে এসে জিজ্ঞেস করে তাদের ছেলে কই আর শ্রীরাম কি খুঁজছে। শ্রীরাম গোপন রুমটির দিকে ইশারা করে বলে সে তার ঘড়িটি পাচ্ছে না। প্রিয়া গোপন রুমে গিয়ে দেখে ঘড়িটি তাদের ছেলের হাতে। প্রিয়া বলে, শ্রীরাম, ঘড়ি তো তুমি তোমার ছেলের কাছে রেখেছো। শ্রীরাম মানিশের কাছে গিয়ে তার হাতে ঘড়ি দেখে অবাক হয়ে যায়। আরো অবাক হয় যখন সে ঘড়িটা দেখে ঘড়িতে তারিখ ঠিক করার অপশনও আছে। এটা তো শ্রীরামের প্রোগ্রামে ছিল না। শ্রীরাম দেখে ঘড়িটিতে আজকের ডেট দেওয়া, আগের হিস্ট্রি চেক করলে দেখে ঘড়িটিতে ২০১৬ দেওয়া। শ্রীরাম বুঝে যায় তাদের ছেলে ২০১৬ সাল থেকে অতীতে এসেছে। সে খুশিতে প্রিয়াকে জড়িয়ে ধরে বলে, আমার প্রজেক্ট সফল হয়েছে। আর যেহেতু ঘড়িটি মানিশের হাতে ছিল, তার মানে সে ঘড়িটি ব্যবহার করেছে। কিন্তু প্রশ্ন হলো সে আজকের দিনে কেন এসেছে। প্রিয়া বলে, হয়তো সে কিছু বলতে চাইছে, কিন্তু সে এমন কোনো দিনে কেন আসলো যখন সে আমাদের কিছু বলতে পারবে না। শ্রীরাম বলে, হয়তো ততদিন আমরা জীবিত থাকবো না। আসলে মানিশ ছোট বাচ্চা হয়ে যাওয়ায় কিছুই বলতে পারছিল না। ঠিক তখনই শ্রীরাম টানেলে বাইকের শব্দ শুনতে পায়। আত্রেয়া শ্রীরামের বাড়িতে ঢুকে দারোয়ানকে বলে গেট লাগিয়ে দিতে। বাসায় ঢুকে চিৎকার করে শ্রীরামকে ডাকতে থাকে। কথা বলতে বলতে সে গ্যাস সিলিন্ডারের পাশের স্টিলের তাক ফেলে দিয়ে গ্যাসের লাইন খুলে দেয়, যেন আগের মতো ব্লাস্ট না হয়। শ্রীরাম দেখে ঘড়ির ব্যাটারি ডেড, তাই সে ঘড়িটিতে চার্জ দেওয়ার চেষ্টা করে, কিন্তু পাওয়ার সাপ্লাই না থাকায় কোনো কাজ হচ্ছিল না। প্রিয়া একটি জায়গায় লুকিয়ে পড়ে।
আট্রিয়া উপরে এসে বলে, আচ্ছা তুই ঘড়িটি আমাকে দিয়ে দে, আমি তোকে আর তোর পরিবারকে ছেড়ে দিব। শ্রীরামও তাই করে, সে আট্রিয়াকে ঘড়িটি দিয়ে দেয়। কিন্তু আট্রিয়া তো জঘন্য একটা মানুষ, সে ঘড়িটি নিয়ে শ্রীরামকে মারতে আরম্ভ করে। আট্রিয়া বলে, তোর ছেলে কোথায়, ওকে আজকে আমি মেরেই ফেলবো, অনেক জ্বালিয়েছে ও আমাকে। এটা বলেই আট্রিয়া গোপন রুমটির দিকে যেতে চায়, কিন্তু রুমটির দরজা খুলতে পারে না। সে শ্রীরামের কাছে ফিরে এসে বলে, তোকে তো মরতেই হবে, না হলে তুই এমন আরো ঘড়ি বানাবি, এই ঘড়ি হবে এক পিস, যেটা শুধু আমার কাছেই থাকবে। বলেই তাকে ভারী একটা জিনিস দিয়ে মারতে গেলে প্রিয়া চিৎকার করে ওঠে। ভয়ে মানুষও কাঁদতে থাকে। বাচ্চার কান্না শুনে আট্রিয়া সেদিকে যেতে গেলে কেমিক্যালের ছিদ্র হওয়া ফ্লোরে তার পা পড়তেই ফ্লোর ভেঙে যায়। আট্রিয়ার হাত থেকে ঘড়ি ছিটকে ফ্লোরে পড়ে। আট্রিয়ার ঠিক নিচেই স্টিলের সেই তাক, যার ধারালো অংশ উপুর হয়ে আছে। আট্রিয়া বহু কষ্টে ঝুলেছিল। শ্রীরাম এই সুযোগে ঘড়ি নিয়ে নেয় এবং প্রিয়া ও তাদের বাচ্চাকে নিয়ে বের হতে গিয়েও কিছু একটা ভেবে থেমে যায়। শ্রীরাম মানিসের সেই বেবি ক্যাপসুলটি আট্রিয়ার দিকে ছুঁড়ে মারে। ক্যাপসুলটিতে কাউন্টডাউন শুরু হয়। আট্রিয়া আগের মতো এবারও জানতো না এটা আসলে সত্যিকারের কোনো বোম না, তাই সে ভয়ে নিচে লাফ দেয়, কিন্তু তাকে বাঁচাতে এসে মিরাজ মারা যায়। শ্রীরাম প্রিয়া এবং মানিসকে বাসার বাইরে একটি রুমে রেখে দারোয়ানের রুমের দিকে ছুটে যায়, কারণ সেখানে ইলেকট্রিসিটি আছে, যেটা দিয়ে সে ঘড়িটা চার্জ দিতে পারবে। কিন্তু দারোয়ান তার সাথে বিশ্বাসঘাতকতা করে। শ্রীরাম সেখানে পৌঁছানোর সাথে সাথে তার মাথায় বাড়ি দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। দারোয়ান দূর থেকে আট্রিয়াকে ইশারা দিয়ে জানায় শ্রীরাম তার কাছে। আট্রিয়া এসে শ্রীরামের মাথায় গুলি করতে গেলে হঠাৎ সময় থেমে যায়। কিন্তু কিভাবে? আসলে শ্রীরাম যখন মাটিতে পড়ে যায়, সে তার পাশেই সেই কারেন্টের তার দেখতে পায়। মনে আছে আপনাদের গল্পের শুরুতে যে তারটার কথা মনে রাখতে বলেছিলাম? সেই তার সে হাত দিয়ে ধরে। শক খাওয়ার সাথে সাথে ঘড়ির ব্যাটারিও চার্জ হয়ে যায়। তাই আট্রিয়া গুলি করার সাথে সাথে সে ফ্রিজ বাটনের চাপ দিয়ে সময়কে থামিয়ে দেয়। শ্রীরাম এবার নিজের জায়গায় আট্রিয়াকে গুলির নিচে রাখে এবং দৌড়ে কিছুটা দূরে চলে যায়। 30 সেকেন্ড শেষ হওয়ার সাথে সাথে গুলির আওয়াজ হয়। গুলিটি আট্রিয়ার মাথায় লাগে এবং আট্রিয়া মারা যায়। শ্রীরাম প্রিয়া এবং মানিসকে নিয়ে পালাতে শুরু করে। প্রিয়া শ্রীরামকে থামিয়ে বলে, শ্রীরাম, যেই ঘড়ির জন্য এত কিছু হয়ে গেল সেই ঘড়ি আমাদের কোনো প্রয়োজন নেই। তাই শ্রীরাম ঘড়িটি ছুঁড়ে ফেলে দেয়। তখনই সেই ট্রেন আসলে শ্রীরাম ইশারা দিয়ে ট্রেন দাঁড় করিয়ে তাতে উঠে পড়ে। প্রিয়া এবং শ্রীরাম গিয়ে ভারতীর সামনে সিটে বসে। ভারতী মানিসকে দেখেই কোলে নিতে চায়। মানিসও কোলে যায়, কারণ সে সবকিছুই বুঝতে পারছিল। ভারতী শ্রীরাম আর প্রিয়াকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে তারা। তারা বলে, আমরা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। ভারতী বলে, আমিও আমার নতুন জীবন শুরু করতে যাচ্ছি, আমার বিয়ে ঠিক হয়েছে। সন্ধ্যা জিজ্ঞেস করে, আপনি কি করেন? শ্রীরাম বলে, আমি আসলে সায়েন্স। কথা শেষ করার আগেই ভারতী বলে, সায়েন্স টিচার? আমাদের গ্রামের স্কুলেও একজন সায়েন্স টিচার লাগবে। তো সেখানেই চলেন, আপনারা তো এমনিও নতুন জীবন শুরু করতে যাচ্ছেন, তাহলে আমাদের গ্রাম থেকেই শুরু করেন। সবাইকে খুশি দেখে মানিসও অনেক খুশি, কারণ সে সবার জীবন ঠিক করতে পেরেছে। নিশ্চয় ভাবছেন, তাহলে সন্ধ্যা আর মানিসের প্রেমের কাহিনীর কি হবে? এই যে এই ছোট বয়সেই সন্ধ্যার সাথে ফ্লার্টিং শুরু করে দিয়েছে, আবার নতুন করে এদের প্রেমের কাহিনী শুরু হয়ে গেল। তো কি শিখলেন? লোভের ফল কখনোই ভালো হয় না। লোভ করলেন তো গেলেন। আজ তাহলে এখানে চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরনো ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরিয়ার গপ্পসপের সাথেই থাকুন। চ্যানেলের আপডেট ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।